প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম তোমাদেরকে কেএম স্কুলে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা বাস্তব সংখ্যার অমূলদ সংখ্যা নিয়ে কথা বলব। তো তোমরা ইতিপূর্বে আমাদের মূলদ সংখ্যা সম্পর্কে কিছুটা আমরা ধারণা দিয়েছি প্রথম ভিডিওতে, এবং দ্বিতীয় ভিডিওতে আমরা তোমাদেরকে অমূলদ সংখ্যা সহ বাস্তব সংখ্যার যে অন্যান্য উদাহরণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে কিছুটা আলোচনা করতে চেষ্টা করি। প্রথমে আমরা বলতে পারি, অমূলদ সংখ্যাকে আমরা কখনোই p/q আকারে প্রকাশ করতে পারবো না। অর্থাৎ আমরা মূলদ সংখ্যাকে কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারছিলাম, মূলদকে p/q আকারে প্রকাশ করতে পেরেছিলাম শিক্ষার্থীবৃন্দু, কিন্তু অমূলদ সংখ্যাকে কখনোই p/q আকারে প্রকাশ করতে পারবো না। অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা যাবে না। অর্থাৎ সাধারণ ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা যাবে না। যেমন 10/3 শিক্ষার্থীবৃন্দ, এটা প্রকাশ করা যায়, তবে এটাকে আমরা এইভাবে প্রকাশ করে রাখতে পারি কি? এটাকে আমরা এভাবে প্রকাশ করে রাখতে পারি না। আমাদের কি হয়, তখন এটা ভাগ করলে হয় 3.333 এভাবে চলে আসে। অর্থাৎ তখন হয় 3.3 ওপর পরিপূর্ণ। শিক্ষার্থীবৃন্দু, কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি এবং ভাগ করার পরে যদি একটি সংখ্যা, দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা বা তারও অধিক সংখ্যা বারবার ভাগফলে আসে, বারবার ফিরে আসে, তাহলে তার উপর একটি চিহ্ন বসানো হয়, এরকম ফুল স্টপ টাইপের। এটাকে বলা হয় পৌনঃপুন্য চিহ্ন। পৌনঃপুন্য শব্দের অর্থ হলো যে ওই সংখ্যাটা বা ওই সংখ্যাগুলো বারবার ফিরে আসবে। তো এইটা আমাদের কিন্তু মূলদ সংখ্যা বন্ধুরা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো সেটাই মূলদ সংখ্যা। যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না সেটাই হচ্ছে কি? অমূলদ সংখ্যা। p ও q এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, এরকম পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ আমি p এর মান ধরলাম 10 আর q এর মান ধরলাম 2.5, এরকম কখনোই হবে না। অর্থাৎ p এর মানও পূর্ণ সংখ্যা, q এর মানও পূর্ণ সংখ্যা হতে হবে শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। q এর মান কখনোই 0 হবে না, q এর মান কখনোই 0 হবে না। অর্থাৎ q কে আমরা কখনোই শূন্য ধরতে পারবো না। আমরা প্রয়োজনে 1 ধরতে পারি, কিন্তু শূন্য ধরতে পারবো না। এবার আমাদের পূর্ণ বর্গ ও ঘন নয় এমন সংখ্যার বর্গমূল ও ঘনমূল। তোমাদের সামনে একটু আমি কয়েকটা সংখ্যা লিখছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কয়টি সংখ্যা লিখেছে শিক্ষার্থীবৃন্দু। 0 কিন্তু মূলদ সংখ্যা, 0 মূলদ। এটা বর্গমূল করলেও ঘনমূল করলেও 0 পাওয়া যাবে। অতএব 0 একটি মূলদ সংখ্যা। অথবা 0-এর বর্গমূল ও ঘনমূল করা সম্ভবই হয় না। 0 যেহেতু কোনো সংখ্যাই না, ওই রকম সার্থক সংখ্যা নয়, যার কারণে এটাকে আমরা বর্গমূল বা ঘনমূল করতে পারবো না। অতএব 0কে আলাদাভাবেই মূলদ সংখ্যার মাঝে আমরা রেখে দিলাম। 1-এর বর্গমূল আবার 1-এর ঘনমূল দুটোই 1। অতএব 1-এর বর্গমূল বা ঘনমূল কি? মূলদ সংখ্যা। এবার 2-এর বর্গমূল হয় শিক্ষার্থীবৃন্দ? না। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। কিন্তু 2 মূলদ সংখ্যা, কেবলমাত্র 2 মূলদ সংখ্যা, কিন্তু 2-এর বর্গমূল অমূলদ সংখ্যা। অথবা 2-এর ঘনমূল, এটাও অমূলদ সংখ্যা। এবার 3-র বর্গমূল হয় শিক্ষার্থীবৃন্দ? হয় না। যেহেতু 3-র বর্গমূল হয় না, যার কারণে √3 একটি অমূলদ সংখ্যা, কিন্তু 3 মূলদ সংখ্যা। আবার 3-র ঘনমূল এটাও হয় না, যার কারণে 3কে আমরা কি বলবো? √3 কে কি বলবো আমরা? অমূলদ সংখ্যা। এবার 4-এর বর্গমূল হয় শিক্ষার্থীবৃন্দ? 2 হয়। অতএব √4 একটি মূলদ সংখ্যা। আবার 4ও মূলদ সংখ্যা, কিন্তু 4-এর ঘনমূল হয় না। অতএব 4-এর ঘনমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে 4 হচ্ছে মূলদ,
√4ও মূলদ, কিন্তু √³ 4 এটি অমূলদ সংখ্যা। এখানে তোমরা খেয়াল করে দেখো 2 মূলদ, √2 অমূলদ, √³ অমূলদ, অর্থাৎ এইখানে রুট বর্গমূল বা ঘনমূল দুটাই অমূলদ ছিল, কিন্তু এখানে একটা বর্গমূল মূলদ, একটার ঘনমূল অমূলদ সংখ্যা। এরকম হতেই পারে। যেমন এভাবে করতে করতে তোমরা শিক্ষার্থীবৃন্দু এবার তোমরা 5, 6, 7 নিজে ভেবে দেখো তো এর বর্গমূল, ঘনমূল, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, এটা তোমরা ভাবো। ততক্ষণে আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাই এবং থামো, আমাকে জানাও তোমরা যে তোমরা এটা কি সিদ্ধান্ত নিতে পেরেছো। আর একটু সামনের দিকে এগিয়ে যাই আমরা। √8 অর্থাৎ 8 এর বর্গমূল, এটা হয় শিক্ষার্থীবৃন্দ? এটা হয় না। তাহলে এটা কি আমরা অমূলদ সংখ্যা বলবো? কিন্তু 8 এর ঘনমূল 2 হয়, তার মানে কি √8 একটি মূলদ সংখ্যা, কিন্তু √8 একটি অমূলদ সংখ্যা। √8 অবশ্যই মূলদ সংখ্যা। এভাবে আমরা বর্গমূল নয়, অর্থাৎ বর্গমূল পাওয়া যায় না, পূর্ণ বর্গ সংখ্যা নয়। যাদের বর্গমূল পাওয়া যায় তাদেরকে পূর্ণ বর্গ সংখ্যা বলে, যাদের বর্গমূল পাওয়া যায় না তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা, আর ঘনমূলও পাওয়া যায় না তাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দু কি তোমরা কি পেরেছো? তোমরা কি 5, 6, 7 এর যদি না পেরে থাকো আমাকে জানাও, আমি এ ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা একটু আরও সামনের দিকে এগিয়ে চলতে চেষ্টা করি শিক্ষার্থীবৃন্দু। এবার আমরা এগুলো অফ করে দিই। খেয়াল করো তোমরা, এবার অমূলদ সংখ্যাকে আমরা এক কথায় চিনবো, আমরা খুব সহজে চিনতে যেন পারি। 1 নাম্বার বলেছি আমরা দশমিক সংখ্যা হবে, অর্থাৎ আমাদের সাধারণ ভগ্নাংশ হবে না। ভগ্নাংশ তো বটেই, পূর্ণ সংখ্যা তো নয়। অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা অবশ্যই দশমিক ভগ্নাংশের মধ্যেই আছে। অমূলদ সংখ্যা অবশ্যই দশমিক ভগ্নাংশের মধ্যে আছে। এখন শিক্ষার্থীবৃন্দু তোমাদেরকে যদি বলা হয় 2 আর 3 এই দুটি সংখ্যা মূলদ না অমূলদ? অবশ্যই মূলদ। এই 2 আর 3-র মধ্যে কোনো সংখ্যা কি আছে শিক্ষার্থীবৃন্দ? তোমাদের কি মনে হয়? নাই? আছে, অসংখ্য অসংখ্য সংখ্যা রয়েছে। কীরকম? 2.1 দিয়ে যদি আমরা স্টার্ট করতে চেষ্টা করি, সেটা মাঝে বলা হয়েছে, 2 আর 3-র মাঝে, অর্থাৎ 2 এর চাইতে বড় আর 3 চাইতে ছোট। এরকম মাঝে জিনিসটা যখন বলা হয় খুব সহজ, 2 + 3 = 2, 5/2 = 2.5, এর মাঝে একটি সংখ্যা চলে আসছে। অর্থাৎ যখন তোমাকে বলা হবে এটা এবং এটার মাঝে একটি সংখ্যা নির্ণয় করো, তখন ওই সংখ্যা দুটার গড় বের করে দিবে, একটা পেয়ে যাবে। একটা পাবা, সেটা মূলদও পেতে পারো, অমূলদও পেতে পারো। সিদ্ধান্ত আমরা পরে আসবো যে মূলদ পেলাম না অমূলদ পেলাম। এখান থেকে শুরু করে আমরা অসংখ্য 2.99 পর্যন্ত সংখ্যা পেতে পারি। এত এত সংখ্যা, এত সংখ্যা রয়েছে যে এখন পর্যন্ত কোনো গণিতবিদ কাউন্ট করে বলতে পারেনি যে 2 আর 3-র মাঝে কতগুলি সংখ্যা রয়েছে। অসংখ্য সংখ্যা রয়েছে, এই পৃথিবী গোটা ভরে যাবে শিক্ষার্থীবৃন্দ, কিন্তু লিখে শেষ করা যাবে না, এত সংখ্যা রয়েছে। তবে এই সংখ্যাগুলো কোনোটাই পূর্ণ সংখ্যা নয়, প্রতিটি সংখ্যায় দশমিক ভগ্নাংশ, প্রতিটি সংখ্যায় দশমিক ভগ্নাংশ। তো এই সংখ্যাগুলোর মধ্য থেকে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, p/q আকারে অর্থাৎ সাধারণ ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো, তারাকে বলবো মূলদ। আর এই সংখ্যাগুলোর মধ্য থেকে যাদেরকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো না তাদেরকে আমরা বলবো অমূলদ। তো শিক্ষার্থীবৃন্দু, এই সংখ্যা দুটার মাঝে আমরা কি 2.5 একটা সংখ্যা পেয়েছি। এবার আমরা হিসাব করে দেখব যে এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না পারি না। খেয়াল করো, 25 দশমাংশ পর্যন্ত আছে, তাহলে আমরা কি করবি, নিচে 10, অর্থাৎ 25/10 অর্থাৎ p/q আকারে আমরা প্রকাশ করতে পারলাম। তাই 2.5 কেমন সংখ্যা? মূলদ সংখ্যা, নিশ্চয় অমূলদ সংখ্যা নয়। তাহলে এই 2 আর 3-র মাঝে, অর্থাৎ যে কোনো সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, অসংখ্য অমূলদ সংখ্যাও রয়েছে। এবার আমরা চেষ্টা করব এইটাকে নিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে। তাহলে অমূলদ সংখ্যাটা আমরা চিনতে চেষ্টা করছি। অমূলদ সংখ্যা কেমন হবে শিক্ষার্থীবৃন্দু? দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এদের মাঝেই অমূলদ সংখ্যা রয়েছে। 1 নম্বর শর্ত।
2 নম্বর শর্ত হলো অসীম হতে হবে। শিক্ষার্থী বিন্দু 2.1 সসীম না অসীম, 2.99 সসীম না অসীম, তার মানে এরা দশমিক ভগ্নাংশ হওয়া সত্ত্বেও অসীম নয়, যার কারণে এটাকে আমরা অমূলদ বলতে পারি না। কি বলতে পারি? মূলদ। তাহলে তা অনাবৃতর প্রশ্নে ওঠে না। তাহলে এখন আমরা যদি চেষ্টা করি এটাকে লিখতে, 2.1 2 5 3 1 2 ডট ডট ডট, এটা কেমন সংখ্যা শিক্ষার্থীবৃন্দ? এবার তোমরা একটা খেয়াল করে দেখো, 1 নম্বর বৈশিষ্ট্যের সাথে মিলেছে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? দশমিক, অবশ্যই এটা দশমিক। 2 নম্বর বৈশিষ্ট্য কি? অসীম দশমিক। এরকম যদি সংখ্যার পাশে ডট ডট দেওয়া থাকে তবে সেটা অবশ্যই অসীম। এবার আমরা দেখব অনাবৃত কি না। যদি এই 3টি বৈশিষ্ট্য মিলে যায় তাহলে তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। আর যদি না, এই 3টার যে কোনো একটা না মিলে তাহলে আমরা এটাকে বলবো কি? যদি মিলে যায় তাহলে বলবো আমরা অমূলদ সংখ্যা, আর যদি না মিলে তাহলে আমরা বলবো মূলদ সংখ্যা। এবার আমরা খেয়াল করি, প্রথমটা মিলেছে বৈশিষ্ট্য, দ্বিতীয়টাও মিলেছে, তৃতীয়টা মিলে কিনা দেখো। 1 2 5 3 1 2 6 7 8 ডট ডট চলছে। তার মানে এই সংখ্যাটাতে কোনো সংখ্যাই ক্রমান্বয়ে বারবার ফিরে আসছে না। তাহলে 3টি বৈশিষ্ট্য কি করেছে? ফুলফিল করেছে। তাহলে এটা অবশ্যই কি? অমূলদ সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আমরা কি এটাকে কি ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো? কারণ আমরা তো এই শেষ সংখ্যাটাই জানি না। যদি আমরা শেষ সংখ্যাটা জানতাম, যদি এখানে আমরা এই ডট ডটটা না দিতাম শিক্ষার্থীবৃন্দ, তাহলে সেটা মূলদ হয়ে যেত। অর্থাৎ একে তো আমরা প্রকাশ করতে পারবো, এটাকে আমরা P/Q আকারে প্রস্তুত হবো। কিন্তু এখন যদি আমি এখানে ডট ডট ব্যবহার করি তাহলে আমরা এর শেষ সংখ্যাটা জানি না। অর্থাৎ শেষ সংখ্যাটা না জানার কারণে এটাকে আমরা কি করতে পারবো না? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। অর্থাৎ এটা নিশ্চয় অমূলদ সংখ্যা। তা শিক্ষার্থীবৃন্দু, আমরা অমূলদ সংখ্যা কিভাবে চিনব? প্রথমে আমার অবশ্যই অমূলদ সংখ্যা কী হবে? দশমিক। আমি বারবার বলছি শিক্ষার্থীবৃন্দু, একটি মাত্র গোষ্ঠী অমূলদ সংখ্যা, বাকি যারা সব রয়েছে তারা হলো মূলদ সংখ্যা। অর্থাৎ এরকম 3টি বৈশিষ্ট্য যাদের মধ্যে বিদ্যমান আছে, অর্থাৎ দশমিক হবে, অসীম হবে, এটাকে আমরা কি বলবো? অনাবৃত হবে, তাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা। আমরা আরেকটি উদাহরণ দিতে চেষ্টা করি শিক্ষার্থীবৃন্দু। 2.15323232। এবার খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এটা দশমিক ভগ্নাংশ অবশ্যই, অসীম তো অবশ্যই। এবার আবৃত না অনাবৃত দুই জায়গায় পৌঁছাবো। এটাকে যদি আমরা দেখি 2323232 বারবার ফিরে আসছে, তাহলে 2.1532 এর উপর পৌনঃপুন্য। অর্থাৎ আবৃত যদি হয় তাহলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা, অবশ্যই মূলদ সংখ্যা। আরও আমরা উদাহরণ দিই, 0.5789789789 ডট ডট ডট। অসীম দশমিক ভগ্নাংশ তো বটেই, অসীম। এখন আবৃত না আবৃত আমরা যদি খেয়াল করি, 0.5789789789 বারবার ফিরে ফিরে আসছে ভাগ করতে গিয়ে। তাহলে আমরা কী বলবো? 7-এর উপর একটা পৌনঃপুন্য, 9-এর উপর একটা পৌনঃপুন্য। যদি 7-এর উপর পৌনঃপুন্য এবং 9-এর উপর প্রথমে এবং লাস্টে যদি পৌনঃপুন্য দেওয়া হয় আর মাঝে যারা থাকে তারাও পৌনঃপুন্যর আওতাধীন হয়, তাহলে আমরা এখানে 3টি সংখ্যা পৌনঃপুন্য দেখছি। এবার আরেকটু উদাহরণ দিব, 1.678 1.6666666 এভাবে যদি যায় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা কি 1.6-এর উপর পৌনঃপুন্য। এখানে দুই ধরনের আবৃত দশমিক ভগ্নাংশ উপস্থাপন করা হয়েছে। এরা সবই কি আবৃত দশমিক ভগ্নাংশ, মানে মূলদ না অমূলদ? অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে এটা একটাও অমূলদ সংখ্যা নয়। তাহলে আমাদেরকে অমূলদ সংখ্যা খুঁজতে গেলে মনে রাখতে হবে অবশ্যই অনাবৃত হবে। দুটি বৈশিষ্ট্য মূলদের মধ্যেও আছে, আবৃতের মধ্যেও দুটি বৈশিষ্ট্য আছে, অনাবৃতের মধ্যেও রয়েছে। যদি আবৃত হয় তাহলে দুটি বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও মূলদ বলবো, আর যদি অনাবৃত হয় আবার এই দুটি বৈশিষ্ট্য থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলে দেবো। তাহলে এবার দেখো এখানে এগুলো সবই কিন্তু মূলদ, সবই মূলদ। আবার কি আবৃত, আবৃত দশমিক ভগ্নাংশ দুই প্রকার শিক্ষার্থীবৃন্দুরা। তোমরা খেয়াল করে দেখো, দশমিক সংখ্যার পর এখানে দশমিক সংখ্যার পর দুটি সংখ্যা ফাঁকা রয়েছে, দশমিক সংখ্যার পর এবং আবৃত সংখ্যার মাঝে দুটি সংখ্যা ফাঁকা রয়েছে।
এখানে দশমিক সংখ্যার পর আর আবৃত সংখ্যার পর একটি সংখ্যা ফাঁকা রয়েছে, এখানে দশমিক সংখ্যার পর আর আবৃত সংখ্যার পর কোনো সংখ্যা ফাঁকা নাই। যেটাতে কোনো ফাঁকা নাই তাকে বিশুদ্ধ পৌনঃপুনিক বলে, বিশুদ্ধ পৌনঃপুন্য বলা হয়। আর যেগুলোর মধ্যে ফাঁকা আছে, তার মানে এই দুটো ফাঁকা রয়েছে, এই দুটো ফাঁকা রয়েছে, এটা আর এটাতে ফাঁকা রয়েছে, তাহলে এদেরকে বলা হয় মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে কি বিশুদ্ধ পৌনঃপুন্য বা আবৃত সংখ্যা, আর একটা হচ্ছে মিশ্র পৌনঃপুন্য বা আবৃত সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তোমাদের সামনে বলেছিলাম 6, 7 আর 8, না সরি 5, 6 আর 7, 5, 6 আর 7 এদের বর্গমূল এবং ঘনমূল কি সংখ্যা তোমাদেরকে কাজ দিয়েছিলাম আমরা। তাহলে 5-এর বর্গমূল মূলদ না অমূলদ? অমূলদ সংখ্যা। মিলে নাও শিক্ষার্থীবৃন্দ। 6-এর বর্গমূল মূলদ না অমূলদ? অমূলদ সংখ্যা। 7-এর বর্গমূল মূলদ না অমূলদ? অমূলদ সংখ্যা। আবার 5-এর ঘনমূল অমূলদ সংখ্যা, 6-এর ঘনমূল অমূলদ সংখ্যা, 7-এর ঘনমূল অমূলদ সংখ্যা। একটা কথা বলতে পারি, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অমূলদ সংখ্যা চিনতে পারবে। তো তোমাদের পাঠ্য বইয়ের মাঝ থেকে কিছু বর্গমূল, ঘনমূল এরকম সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোকে তোমরা খুঁজে দেখো কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা যাই। √3 একটি অমূলদ সংখ্যা। এরকম অনেকগুলো অমূলদ সংখ্যা রয়েছে, তার মধ্যে থেকে একটি সংখ্যাকে অনেক সময় আমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন হিসেবে 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে শিক্ষার্থীবৃন্দরা। তো আমরা এটা কীভাবে প্রমাণ করব? তাহলে √3 অমূলদ সংখ্যা, এটাকে আমরা পরোক্ষভাবে প্রমাণ করব, সরাসরি প্রমাণ করবো না শিক্ষার্থীবৃন্দরা। তো আমরা ধরে নিব যে ধরি √3 একটি মূলদ সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আমাকে প্রমাণ করতে বলেছে অমূলদ, আমি ধরলাম মূলদ। যদি মূলদ সংখ্যা হয় তাহলে √3-কে কি করতে পারি আমরা? p/q আকারে প্রকাশ করতে পারি। যদি √3 মূলদ সংখ্যা হয় তাহলে p/q আকারে প্রকাশ করবে। শর্ত থাকে যে q is not equal to 0, q is not equal to 1 এবং p ও q সহমৌলিক। 3টি শর্তের উপর ভিত্তি করে একে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। এবার এর উভয় পক্ষকে আমরা বর্গ করব শিক্ষার্থীবৃন্দ। উভয় পক্ষকে বর্গ করলাম, আমরা নোট দিতে পারি বর্গ করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো বর্গমূলের বর্গ ফ্রি হয়ে যায়, একদম বর্গমূল ফ্রি হয়ে যায়। এটা কিভাবে হয় তোমরা নিশ্চয়ই অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে জেনেছ। এবার p²/q² হয়। উভয় পক্ষকে আমরা q দ্বারা গুণ করব শিক্ষার্থীবৃন্দরা। উভয় পক্ষকে q দ্বারা গুণ করলাম, তাহলে কি হলো? 3q সমান p²/q। এটি একটি সমীকরণ দাঁড়িয়েছে, অর্থাৎ 3q এর মান যত p²/q এর মান ততই হওয়ার কথা। যদি হয় তাহলে সংখ্যাটি মূলদ, আর যদি না হয় তাহলে সংখ্যাটি মূলদ নয়। তাহলে মূলদ আমরা ধরেছি মূলদ, যদি এই সমীকরণের উপর দাঁড়িয়ে আমরা বলতে পারি যে না এটা মূলদ নয়, তাহলে কি? অমূলদ। সংখ্যা তো 2 প্রকার, হয় মূলদ না হয় অমূলদ। তো আমি তোমাদের সামনে কয়েকটি উদাহরণ দিতে চাই শিক্ষার্থীবৃন্দরা। তোমরা p ও q এর মান ধরো। শর্ত হলো q এর মান কখনোই আমরা 0 ধরবো না, q এর মান কখনোই আমরা 1 ধরবো না, অবশ্যই 1 এর চেয়ে বড় হবে। আর কি, p ও q এমন দুটি সংখ্যা ধরবো যেটা সহমৌলিক, অর্থাৎ তাদের গসাগু হবে 1। তো এবার আমরা ধরি, যদি আমরা ধরি এটাকে 5 আর এটাকে যদি আমরা 6 ধরি, 5 আর 6-এর কাছাকাছি ধরতে পারি, আমরা অনেক দূরাদূরি ধরতে পারি, 5 আর এদিকে 21 ধরতে পারি, এরকম অনেক কিছু ধরতে পারি। তো আমরা খুব কাছাকাছি ধরলাম, ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এবার দেখো শিক্ষার্থীবৃন্দরা, 3q সমান কত হয়? 3 × 6, তাহলে কত? 18। 3q এর মান কত? 18।
এবার যদি আমরা ধরি পি স্কোয়ার বাই কিউ, পি এর মান কত 5 এর উপর স্কোয়ার, আর কিউ এর মান কত 6, 25 বাই 6, তাহলে 4.1 সামথিং কিছু হবে, 4.1 সামথিং কিছু হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দু তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন দুটি সংখ্যাকে সহমৌলিক ধরলাম তখন 3q এর মান হলো 18, আর পি স্কোয়ার বাই কিউ এর মান হলো 4.11। তাহলে এই দুটো কি সমান? আমরা ইকুয়েশনে সমান দেখাতে চেষ্টা করছি, কিন্তু এটা সমান নয়। তাহলে স্পষ্টতই 3q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। কারণ কি? কিউ ইজ গ্রেটার দেন 1 এবং পি ও কিউ সহমৌলিক। যদি সহমৌলিক না হতো তাহলে অনেক সময় হিসাবটা উল্টা হতে পারত। তো এটা সমান নয়, তার মানে কি এটা যদি সমান না হয় তাহলে √3কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কি? যায় না। অতএব √3 মূলদ সংখ্যা নয়। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু ধরেছিলাম √3 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা সমীকরণের ভিত্তিতে দাঁড় করে এখানে পেয়ে গেলাম, যদি এই 3q আর পি স্কোয়ার বাই কিউ সমান হতো তাহলে আমরা এটাকে মূলদ বলতাম। যেহেতু সমান নয়, এই দুটো যেহেতু সমান নয়, যার কারণে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করাটা আমাদের ভুল হয়েছে, সিদ্ধান্তটা ভুল হয়েছে। অর্থাৎ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে এটা কি মূলদ সংখ্যা নয়। অতএব কি হচ্ছে? অর্থাৎ √3 কি মূলদ সংখ্যা না হয় তাহলে কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার বাসায় তোমাদের কাজ করতে চেষ্টা করো। √10, √21, √26 অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ √3 একটি অমূলদ সংখ্যা এটা প্রমাণ করতে চেষ্টা করছিলাম। নিশ্চয় তোমরা এটা বুঝতে সচেষ্ট হয়েছে এবং বেশি বেশি অনুশীলন করো, তাহলে দেখবে তোমরা এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো এবার আমরা সদৃশ ও অসদৃশ নিয়ে কথা বলতে চেষ্টা করব, এবং এখানে আমরা সেই সকল সংখ্যা সদৃশ এবং অসদৃশ নিয়ে কথা বলবো যারা কেবলমাত্র আবৃত। তবুও শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদের সামনে যেতে চাই। যখন আমরা 2.50125 আর 0.25 তারপরে 125.350 এরকম সংখ্যাগুলো যখন আমরা যোগ করি শিক্ষার্থীবৃন্দ, তখন কিন্তু আমরা কি করি, এই 2-এর নিচেই কিন্তু 0 লিখছি, আবার 2-এর নিচেই কিন্তু 5 লিখেছি। আমরা কিন্তু 2-এর নিচে 1 বা 2 লিখিনি শিক্ষার্থীবৃন্দ। কেন লিখেছি এটা? কারণ এখানে 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 0ও একক স্থানীয় অঙ্ক, আর 5ও একক স্থানীয় অঙ্ক। আমি বোঝাতে চাচ্ছি যোগের নিয়ম হচ্ছে একক স্থানীয় মানগুলোর সাথে একটার সাথে আরেকটার যোগ। তাহলে এককের ঘরে সবাই একক যাবে, দশকের ঘরে সবাই দশক যাবে, শতকের ঘরে শতক যাবে। অনুরূপভাবে এইটা হচ্ছে দশমাংশ, দশমিকের ডান দিকের প্রথম সংখ্যাটা হচ্ছে দশমাংশ, তারপর শতাংশ, তারপর সহস্রাংশ, এভাবে যাবে। তো এইটাকে আমরা যখন যোগ করেছি শিক্ষার্থীবৃন্দুরা, তখন আমাদের স্যারেরা বা তোমাদের অন্য স্যারেরা তোমাদেরকে এইভাবে একটা টিপস দিয়েছে যে এইখানে সর্বোচ্চ সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, দশমিকের পরে 5টা। তো সবার পরে 5টা দিয়েছি আমরা। কী দিয়ে পূরণ করেছি? 0 দিয়ে। কী দিয়ে পূরণ করেছি? 0 দিয়ে। তাহলে এখানেও আমাদের 5টা করেছি। এই যে দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক তৈরি করার যে চেষ্টা বা প্রয়াস, সেটাকে আমরা বলি কি? সদৃশ। শিক্ষার্থীবৃন্দু, আরেকটু খেয়াল করো, দশমিকের বাম দিক কিন্তু আমরা সদৃশ করিনি। দশমিকের বাম দিক কিন্তু আমরা সদৃশ করিনি শিক্ষার্থীবৃন্দু, আমরা করেছি কি? দশমিকের ডান দিক। তো অনুরূপভাবে আমরা যখন 1.2532 অর্থাৎ এটা আমরা যোগ করব, যোগ যখন 0.2535 যোগ করব, প্লাস যখন আমরা যোগ করব
0 বা 1 যাই হোক না কেন 1.27589 এরকম যোগ করবো শিক্ষার্থীবৃন্দরা। এটার আমরা যোগ করা শিখব। তাহলে যোগ করার পূর্বে আমাকে কি করতে হবে? সদৃশ করতে হবে। এগুলো কি অসদৃশ রয়েছে শিক্ষার্থীবৃন্দরা। দেখো এরপরে আছে 1 2 3 4, এরপরে আছে 4টা, এরপরে আছে 5টা বা 6টা। তো এইগুলোকে আমরা কি করতে হবে? সদৃশ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা সাধারণ দশমিক ভগ্নাংশের যখন সদৃশ করেছিলাম এটা এক ধরনের রুলস, আর আবৃতগুলো যখন আমরা সদৃশ করব তখন এটা কিন্তু আরেক ধরনের রুলস রয়েছে। রুলসটা কেমন? প্রথম নাম্বার 1 নম্বর, সর্বোচ্চ অনাবৃত সংখ্যা কত, এটা আমাদেরকে দেখতে হবে। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দরা, প্রথম যে সংখ্যাটা রয়েছে তাতে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হচ্ছে কয়টা? একটা। দ্বিতীয় যে সংখ্যাটা রয়েছে তাতে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হচ্ছে কত? 2টা। তৃতীয় যে সংখ্যাটা রয়েছে তাতে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হচ্ছে কত? একটা। তার মানে এর দশমিক এবং আবৃতের মধ্যে ফাঁকা সংখ্যা আছে এর একটা, এর দশমিক এবং আবৃত সংখ্যার মধ্যে ফাঁকা সংখ্যা রয়েছে 2টা, এর দশমিক এবং আবৃত সংখ্যার মধ্যে ফাঁকা সংখ্যা রয়েছে একটা। এটা খুঁজতে হবে। তাহলে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা কত হলো শিক্ষার্থীবৃন্দরা? 2। সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হলো কত? 2। এটার ক্ষেত্রে অন্য ক্ষেত্রে 1 হতে পারে, অন্য ক্ষেত্রে 3 হতে পারে, 5 হতে পারে, এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, সেটাকে তোমরা ফলো করে অন্যান্য অঙ্কগুলো করতে চেষ্টা করবে। এবার 2 নম্বর হচ্ছে আবৃত সংখ্যা খুঁজবো আমরা। আবৃত সংখ্যা। তাহলে আমাদের অনাবৃত খোঁজা হয়ে গেছে, এবার আবৃত খুঁজি। শিক্ষার্থীবৃন্দ এখানে আবৃত কত? 3টা। এখানে আবৃত কত? 3টা। আমি আগেই বলেছি যে প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যার উপর পৌনঃপুন্য মানে পুরোটার উপরই পৌনঃপুন্য বোঝানো হয়। এখানে আবৃত কয়টা শিক্ষার্থীবৃন্দ? এখানেও 3টা। সরি 3-5 বোধহয় ছিল এখানে, 3-5। তাহলে এখানে কয়টা শিক্ষার্থীবৃন্দ? 2টা। এবার এইখানে আবৃত কয়টা? এখানে 4টা। তাহলে আবৃত সংখ্যা হচ্ছে যথাক্রমে কত? 3, 2 আর 6। তাহলে প্রথমটাতে আবৃত হচ্ছে কয়টা? 3টা। দ্বিতীয়টাতে আবৃত হচ্ছে কয়টা? 2টা। দ্বিতীয়টাতে আবৃত হচ্ছে কয়টা? 2টা। আর তৃতীয়টাতে আবৃত আমরা অতদূর না যাই, তৃতীয়টা আবৃত অতদূর না করি, আমরা 2টা করি। 2। তাহলে প্রথমটাতে আবৃত হচ্ছে 3টা, দ্বিতীয়টাতে আবৃত হচ্ছে 2টা, তৃতীয়টাতে আবৃত হচ্ছে 2টা। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের এই সংখ্যাগুলো লসাগু করতে হবে। লসাগু হচ্ছে কত? 6। লসাগু হচ্ছে 6। অর্থাৎ প্রত্যেক সংখ্যাতেই সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হবে 2টি করে, আর প্রত্যেক সংখ্যাতেই আবৃত সংখ্যা হবে 6টি করে। এইভাবে আমাদেরকে সদৃশ করতে হবে। তাহলে আমরা দেখি শিক্ষার্থীবৃন্দ এটাকে আমরা করি কত? 1 দশমিক। তাহলে দেখো, খেয়াল করো তোমরা, এখানে কয়টি সংখ্যা? দশমিক 2টা, আর এখানে কয়টি? 6টা। মোট কত হচ্ছে? 8টা। তাহলে আমরা 8টা নিব। 2 কে ঘুরবে? 5 3 2, 5 3 2, 5 3 2। কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে কে ঘুরছে? 5 3 2, 5 3 2 5। তাহলে আমাদের দুটা, এটার উপর পৌনঃপুন্য আর এটার উপর পৌনঃপুন্য। শিক্ষার্থী যদি খেয়াল করো, এখানে ফাঁকা কয়টা? 2টা। বলা হয়েছিল ফাঁকা হবে কয়টা? প্রত্যেকেরই 2টা। আবৃত হবে কয়টা? 1 2 3 4 5 6। 8টা লেখার পরে আমরা 2টা ফাঁকা দিব, আর ফাঁকার পরে আবৃত, আর লাস্টে আবৃত দেব। এবার এটাকে আমরা যদি করি 0.25 ফাঁকা। এবার ঘুরছে কে শিক্ষার্থী? 3 5। তাহলে 3 5 3 5 3 5। এইখানে 3-এর ওপর পৌনঃপুন্য, এখানে 5-এর উপর পৌনঃপুন্য। এবার খেয়াল করো শিক্ষার্থীবৃন্দরা, এবার এটা যদি আমরা খেয়াল করি তাহলে কি হবে? 1.2 ঘুরছে কে? 7 5। তাহলে 7 5 7 5 7 5 7। তাহলে এখানে ফাঁকা কয়টা হবে? 2টা। তাহলে কে কে ফাঁকা হবে?
2 আর 7 আবৃত হবে কার উপর 5 এর উপর আর হবে কত খেয়াল করে দেখো শিক্ষার্থীবৃন্দরা প্রত্যেক সংখ্যায় ফাঁকা হয়েছে কয়টা দুটা এখানে এই দুটো ফাঁকা এইখানে এই দুটো ফাঁকা এখানে এই দুটো ফাঁকা এবার এইখানে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 অর্থাৎ যোগ করার পূর্বে বা বিয়োগ করার পূর্বে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে সদৃশতায় নিয়ে আসা প্রথম কাজ হচ্ছে সদৃশতায় নিয়ে আসতে হবে যদি আমরা এটাকে সদৃশতায় না নিয়ে আসি শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যোগ করতে পারবো না তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে আমরা তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে অনাবৃত সংখ্যা খুঁজতে হবে সবার মাঝে যার অনাবৃত সংখ্যা সবচেয়ে বেশি সেটা সবার মধ্যে আসবে আর আবৃত সংখ্যাগুলো লসাগু করার পরে যে সংখ্যাটা দাঁড়াবে লসাগুটা যেটা দাঁড়াবে প্রত্যেকেরই আবৃত সংখ্যা ততটি হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটু ছোট্ট একটা কাজ দিয়ে আমরা 1.25 এর উপর 5 এর উপর পরিপূর্ণ যোগ 0.235 এর উপর পরিপূর্ণ যোগ 1.357 এর উপর পরিপূর্ণ এটা তোমরা সদৃশ করতে চেষ্টা করে দেখো তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা কি এখন হয়েছে যদি হয়ে থাকে তা আমার সাথে একটু মিলিয়ে দেখো এখানে দেখো শিক্ষার্থীবৃন্দরা এইটাতে ফাঁকা কয়টা একটা এটাতে ফাঁকা একটা এটাতে ফাঁকা নাই তাহলে অনাবৃত কত অনাবৃত অঙ্ক হচ্ছে সর্বোচ্চ অনাবৃত আর কি সর্বোচ্চ অনাবৃত হচ্ছে 1 অঙ্ক হচ্ছে একটা এবার আবৃত দেখো আবৃত অঙ্ক কত আবৃত অঙ্ক হচ্ছে এখানে একটা এখানে কয়টা দুইটা এখানে কত 3 যাদের লসাগু কত 6 তার মানে প্রত্যেককেই অনাবৃত অর্থাৎ ফাঁকা হবে একটা করে আর আবৃত হবে কি 6টা করে শিক্ষার্থীবৃন্দ দেখো খেয়াল করো আমরা প্রত্যেকের এখানে 2 2 ফাঁকা রয়েছে আর 1 2 3 4 5 6 অর্থাৎ এই সংখ্যাগুলো ইচ্ছামতো আমরা নিতে পারবো 6টার জায়গায় 7টা 10টা নিতে পারি কেন 5 কিন্তু বারবার ফিরে আসছে আমি ইচ্ছামতো 5 লিখতে পারি এখানে আমি ইচ্ছামতো 3 আর 5 লিখতে পারি আমি এখানে ইচ্ছামতো 3 5 7 লিখতে পারি এইভাবে এবার যোগ করেছে শিক্ষার্থীবৃন্দরা যোগ করার সময় এটার সাথে যোগ করে যা হয় যোগ করেছি আমরা এবার এখানে যখন যোগ করেছিলাম এই লাইনটা অর্থাৎ প্রথম আবৃত যেখানে যোগ করেছিলাম সেখানে আমাদের হাতে ছিল কত 1 এই যখন আমরা লাস্ট আবৃত সংখ্যা যোগ করব হাতে যত থাকবে যোগ ফলের সাথে তত যোগ করতে হবে যদি 2 থাকে তো 2 যোগ করতে হবে যদি 0 থাকে তাহলে 0 যোগ করতে হবে যদি 1 থাকে তাহলে 1 যোগ করতে হবে অনুরূপভাবে বিয়োগের বেলায় যদি 1 হাতে থাকে তাহলে 1 বিয়োগ করতে হবে যদি 2 হাতে থাকে তাহলে 2 বিয়োগ করতে হবে শিক্ষার্থীবৃন্দরা এটাকে এড়িয়ে যাওয়া যায় এটাকে আমরা এড়িয়ে যেতে পারি কোনো অসুবিধা নাই আমরা যোগ করবো না এমন একটা নিয়ম আছে তো এটা আমি আগামী ভিডিওতে তোমাদের সামনে প্রকাশ করবো শিক্ষার্থীবৃন্দ তো এবার চলো যাই আমরা এগুলোকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি তো শিক্ষার্থীবৃন্দরা চলো এবার আমরা কিভাবে আবৃত সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় এটা শিখে ফেলি আমরা তো আমরা প্রথমেই সংখ্যাটি লিখে নিব শিক্ষার্থীবৃন্দরা প্রথমে সংখ্যাটি লিখে নিব 125 অর্থাৎ 125 এবার আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করব দশমিকের পর থেকে যতটি ফাঁকা রয়েছে কয়টা ফাঁকা রয়েছে 2টা তাহলে 1 2 ফাঁকা রয়েছে 1 2 এবার নিচে হবে কত শিক্ষার্থী বন্ধুরা এটা হবে কত জয়টি আবৃত আছে তয়টা 9 একটা আবৃত আছে তো একটা 9 আর দশমিক সংখ্যা এবং আবৃতর মাঝে জয়টি ফাঁকা আছে তয়টি 0 তাহলে 113/90 এভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি এবার এটাকে যদি আমরা চেষ্টা করি 1357 বিয়োগ কত হবে শিক্ষার্থী বন্ধুরা আবৃত 3 থেকে আর ফাঁকা রয়েছে কত 1 তাহলে বিয়োগ হবে কত 1 এবার আবৃত কয়টা 3টা যার কারণে 3টা 9 আর আবৃত আর দশমিকের মধ্যে কোনো ফাঁকা নাই যার কারণে এখানে কি হবে না কোনো শূন্য হবে না তাহলে কি 1356/99 অর্থাৎ এটা কেমন পৌনঃপুন্য মিশ্র পৌনঃপুন্য নিচে 0 হয় কিন্তু বিশুদ্ধ পৌনঃপুন্যের নিচে শুধুমাত্র 9 হয় শিক্ষার্থী বন্ধুরা এবার যদি 0.1 এর উপর পৌনঃপুন্য যদি আমরা এটা করি তাহলে কত হবে 1 বিয়োগ 0/9 কত 1/9 যদি 3 এর উপর পৌনঃপুন্য দিই আমরা শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি হতে হবে 3 বিয়োগ
ভাগ 9, তাহলে 3/9 সমান 1/3। এইভাবে আমরা শর্টকাট নিয়মে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এবার আমরা মূল নিয়মটা শিখব শিক্ষার্থীবৃন্দরা, মূল নিয়ম একদম। তো প্রথমে আমরা এইটা নিয়ে কাজ করব, করব 1.25 এর উপর পূর্ণপূর্ণ সমান আমরা লিখতে পারি 1.255 ... লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা। বা আমরা এটাকে লিখতে পারি 1.25 এভাবে লিখতে পারি গুণিত 100। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার 100 দিয়ে গুণ করলেন কেন? দশমিকের পরে যত ঘর পর্যন্ত যাবে তত দিয়ে গুণ করবো আমরা। দশমিকের পরে 5টা কি শতাংশের ঘর, তাহলে শতাংশকে শতক দ্বারা গুণ করতে হবে, সহস্রাংশকে সহস্র দ্বারা গুণ করতে হবে, দশমাংশকে দশক দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কত রয়েছে? শতাংশ। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 100 দ্বারা। এবার 1.5 বারবার আসবে গুণিত কত? 100 সমান করো তোমার শিক্ষার্থী বন্ধুরা। এবার দশমিকটা 2 ঘর নিচে চলে যাবে, 1.25 × 5। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু তোমরা। এবার আবার দ্বিতীয়বার 2 বার করতে হবে। এবার কত দ্বারা গুণ করব? প্রথমে আমরা শতাংশ দ্বারা গুণ করেছি, এবার আমরা খেয়াল করব যদি ফাঁকা থাকে, ফাঁকাটা যত ঘর পর্যন্ত আছে তত দ্বারা গুণ করবো। যদি ফাঁকা না থাকে তাহলে 1 দ্বারা গুণ করবো, যদি ফাঁকা না থাকে তাহলে 1 দ্বারা গুণ করবো। আর যদি ফাঁকা থাকে তাহলে যত ঘর পর্যন্ত ফাঁকা রয়েছে, কি শতক পর্যন্ত কি দশমাংশ পর্যন্ত ফাঁকা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাকে কি 10 দ্বারা গুণ করব। তাহলে কি হবে? 1.2555 × ... 10 দ্বারা গুণ করলাম, তাহলে 1 ঘর পিছনে যাবে অর্থাৎ 12.55। এবার বিয়োগ করব শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ করব। তাহলে এবার বিয়োগ করবো কত? 1.25 এর পূর্ণ গুণিত 100, এইখানে বিয়োগ করব, বিয়োগ 1.25 গুণিত 10 সমান এই জায়গাতে গুণ করবো, যোগ করবো আমরা, বিয়োগ করবো বিয়োগ। তাহলে কত হবে? 125.55 বিয়োগ 12.55। তাহলে এখানে কত হবে? 1.25 পূর্ণপূর্ণ 1.25 পূর্ণপূর্ণ কমন, তাহলে কত হবে? 100 বিয়োগ 10, এটা থেকে বাদ দিলে কত হবে? 113। তাহলে এখানে কত হবে? 125 এর উপর পূর্ণপূর্ণ গুণিত কত? 90, 113। তাহলে এটা সমান থাকলো 1.25 এর উপর পূর্ণপূর্ণ সমান 113 ভাগ 9। শিক্ষার্থী বন্ধু তোমরা খেয়াল করো, এটা আমরা শর্টকাটে করেছিলাম, এটা বিয়োগ 12 ভাগ 90 সমান 113 বিয়োগ 90। খেয়াল করে দেখো এই বিয়োগটা কিন্তু এই জায়গায় হয়েছে শিক্ষার্থীরা, এই বিয়োগটাই কিন্তু এখানে হয়েছে। এবং 90টা কীভাবে আসলো? আমাদের শিক্ষার্থীরা তোমরা অনেকে প্রশ্ন করতে হয়তো আমাকে যে স্যার আমি কেন শূন্য ব্যবহার করব, 9 কেন ব্যবহার করব, শূন্য কেন ব্যবহার করব? এবার আমরা ক্যালকুলেশন করে দেখলাম কিভাবে 9 এবং কিভাবে শূন্য ব্যবহার। এটা হলো আমাদের শর্টকাট পদ্ধতি, আর এটা হলো আমাদের মূল নিয়ম। অনেক সময় আমাদের পরীক্ষায় মূল নিয়মে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলতে পারে শিক্ষার্থী বন্ধুরা। আবার আমাদের যদি এমসিকিউতে পড়ে তখন আমরা শর্টকাট নিয়মটা প্রয়োগ করব। তো তোমরা এবার নিজেরাই একটু সময় ধরে এইটার আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চেষ্টা করো শিক্ষার্থী বৃন্দ। বন্ধ করো। তো শিক্ষার্থীবৃন্দ, কি তোমাদের এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়েছে? হয়েছে না? তো তাহলে আমার সাথে একটু মিলিয়ে নাও তোমরা। এবার দেখো আমরা প্রথমে সংখ্যাটা নিচ্ছিলাম 1.357 এর উপর পৌনঃপুন্য 3টার উপর সমান লিখছিলাম 1.357 পৌনঃপুন্য। কত দ্বারা গুণ করবো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা করেছো কত দ্বারা? 1000 দ্বারা। ওকে, ধন্যবাদ। 1000 দ্বারা গুণ করবো আমরা, তাহলে হবে কত? 1.357 ইন্টু ... দিলাম ইন্টু 1000 সমান 0, 3 ঘর পিছনে আসবে অর্থাৎ
1.35 সরি 1.1357 ইন্টু 35.35 আচ্ছা এবার 1.357 এর উপর পূর্ণ ইন্টু 1.357 কত দ্বারা 1 দ্বারা, যেহেতু এখানে কোনো দশমিক এবং আবৃত্তির মধ্যে কোনো ফাঁকা নাই, যার কারণে এটা কি, তার মানে আমরা বিশুদ্ধ পৌনঃপুনিককে প্রথমে যত ঘর পর্যন্ত যাবে তত দ্বারা গুণ করব, তারপর 1 দ্বারা গুণ করব। আর যদি মিশ্র পৌনঃপুনিক হয় তাহলে প্রথমে যত ঘর পর্যন্ত যাবে তত ঘর দ্বারা গুণ করব, তারপর যত ঘর ফাঁকা রয়েছে তত দ্বারা গুণ করব। ক্লিয়ার বন্ধুরা কথাটা? ওকে, তাহলে 1.357 ডট ডট গুণিত 100 সমান ওটাই থেকে যাবে। তাহলে কত হবে 1.35 ডট ডট দিতে পারি আমরা, কোনো অসুবিধা নাই। এবার যদি আমরা বিয়োগ করি শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ করছি, তাহলে 1.357 উপর পূর্ণ গুণিত 1000 বিয়োগ 1.357 উপর পূর্ণ গুণিত 1, এটা বন্ধনী দিতেই পারি আমরা, নাও দিতে পারি। এবার এখানে বিয়োগ করলে কি হবে 1.356 যা হোক। এবার আমরা 1.357 কমন নিয়ে নিলাম, তাহলে কত 1000 বিয়োগ 1 সমান 1356। তাহলে 1.3 পূর্ণ গুণিত 999 সমান 1356। তাহলে 1.35 1.357 উপর পূর্ণ সমান 1356 ভাগ 999। তো আমরা যে শর্টকাট নিয়মে করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, সেই শর্টকাট নিয়মে আমরা দুইভাবে করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাস্তব সংখ্যার ভিডিও এখনও শেষ হয়নি। ইতিপূর্বে আমরা একটি ভিডিও তোমাদের সামনে পাবলিশ করেছি, আজকে দ্বিতীয় ভিডিও আমাদের, আগামীতে তৃতীয় ভিডিও, অর্থাৎ অধ্যায়ের পুরো যে অঙ্কগুলো, আরও কিছু অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করি তোমরা দেখবে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।